আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর শুরু হতে যাচ্ছে। তিনি শুরু করবেন মালয়েশিয়া দিয়ে, সেটা আমি আগেই বলেছি, কিন্তু মালয়েশিয়ায় 2 দিনের সফর শেষে তার চীন যাবার কথা। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এবং বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে তারেক রহমানের চীন সফর কি তার জন্য কোনো সুযোগ সৃষ্টি করবে নাকি সংকট তৈরি করবে? আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করছি। শেষ পর্যন্ত সাথে থাকবেন। তারেক রহমান প্রথম কোন দেশে যাবেন এটি নিয়ে আমি একটি এপিসোডও করেছিলাম। আমরা প্রথমে শুনেছিলাম যে তিনি ভারত সফরে যাবেন এবং সেটা মার্চ মাসে যাওয়ার কথা বলে আমরা শুনেছিলাম, ঈদের পরে যাবে এরকম শুনেছিলাম। পরবর্তীতে শুনলাম যে না, তিনি চীন দিয়েই শুরু করবেন তার প্রথম বিদেশ সফর। মাঝখানে শুনেছিলাম সৌদি আরব দিয়ে শুরু করবেন বিদেশ সফর, তিনি ওমরা হজ করবেন। আমরা সবাই জানি যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ট্রাম্প কার্ডটা কিন্তু খুবই কার্যকর, অ্যাটলিস্ট সাময়িকভাবে তো খুবই কাজ করে। কিন্তু শেষমেশ আমরা দেখলাম যে মালয়েশিয়া দিয়ে তিনি তার প্রথম বিদেশ সফর শুরু করছে। আমি জানি না বর্তমান বিশ্ব রাজনীতিতে মালয়েশিয়া কতটা গুরুত্বপূর্ণ, এবং মাহাথির মোহাম্মদের যে মালয়েশিয়ার কথা আমরা শুনি, গৌরব গাথা আমরা শুনি, আজকের বাস্তবতায় মালয়েশিয়ার অর্থনীতি, মালয়েশিয়ার উন্নয়নের গতিধারা সেই রকম আছে কি না, নাকি তারা নিজেরাও আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যায় ঢুকছে, সেই দেশে তারেক রহমানের সফর কি মঙ্গল বয়ে আনবে আমি জানি না। যা হোক, তিনি যাচ্ছেন এবং সেখান থেকে 2 দিনের সফর শেষে তার চায়না যাবার কথা। 22 তারিখ সন্ধ্যায় 23 তারিখ থেকে রাষ্ট্রীয় সফর শুরু হওয়ার কথা, এবং এটা নিয়ে বাংলাদেশে কিন্তু ব্যাপক আলোচনা শুরু হয়েছে মিডিয়ায়। একেবারে কোন সফরের আগে এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমরা দেখিনি। কে কে যাবে, কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে একেবারে সরগরম অবস্থা। ঠিক একইভাবে চীনের পক্ষ থেকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু এই সফর নিয়ে তেমন উচ্ছ্বসিত কোনো কিছু বা তেমন খুব বেশি কিছু আমাদের চোখে পড়েনি। সুতরাং এই বাংলাদেশ যাবে বলে যতটা উত্তেজিত, চীনের পক্ষ থেকে কতটুকু সাড়া পাওয়া যাচ্ছে আমরা বুঝতে পারছি না। কিন্তু 23 তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের একটি মিটিং করার কথা। আবার বর্তমানে ভারতে ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা মিটিং রয়েছে 22 এবং 23 জুন, এবং সেই মিটিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী যোগ দিচ্ছেন। সুতরাং 22-23 যদি তিনি ভারতে মিটিং করেন, তাহলে আবার 23 তারিখ এসে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করতে পারবেন কিনা এটা নিয়ে একটু সংশয় রয়েছে। এমনও হতে পারে যে তারেকের চীন সফরটা হয়তো একদিন পিছিয়েও যেতে পারে। এই যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন, এটা আবার খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রায় 1 বছর পরে তিনি ভারতে যাচ্ছেন, এবং এর দ্বারা বোঝা যাচ্ছে যে চীন এবং ভারতের মধ্যে যে একটা উত্তেজনাপূর্ণ সম্পর্ক, একটা টান উত্তেজনা, বিশেষ করে কয়েকটি সীমান্ত জুড়ে, সেই উত্তেজনার বরফ গলা শুরু করেছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে মিটিং করবেন, এবং সম্ভবত আরো অনেকের সাথে মিটিং করবেন। ব্রিক্স এর সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতে ব্রিক্স এর অন্তর্ভুক্ত দেশগুলোর অনেকগুলো মিটিং হয়েছে, তবে এবছর ব্রিক্স এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ভারতে, এবং সেই কারণে কিন্তু অনেকগুলো মিটিং হচ্ছে, এবং ব্রিক্স বিশ্ব রাজনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান কিন্তু ব্রিক্স এর যোগ দেওয়ার জন্য একাধিকবার তদবির করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু এবার বাংলাদেশকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারের মতো বাংলাদেশকে ব্রিক্সের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে না। ভবিষ্যতে হয়তো সেটি বিবেচনা করা হতে পারে। আবার একই সময়ে RIC, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়নার যে একটা 3 দেশের একটা জোট, সেটা কিন্তু এখন একদম বাস্তবতা। এটার গ্রাউন্ড ওয়ার্ক শেষ, এটা যে কোনো দিন আত্মপ্রকাশ করতে পারে, এবং RIC, শক্তিশালী ব্রিক্স, এগুলো কিন্তু বিশ্ব রাজনীতিতে নতুন করে একটা বার্তা দেবে। এই যে
পরশুদিন ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে মিটিংটা হলো, সাইড মিটিং হলো G7 মিটিং এর পাশাপাশি, সেখানে আমরা দেখেছি যে তারা দুজন সংবাদ সম্মেলনে যে জয়েন্ট ডিক্লারেশন দিয়েছে, অনেক কথা বলেছে, কিন্তু তাদের যে ইন্টারনাল মিটিংটা যখন চলছিল দুজনের মধ্যে, তখন কিন্তু মোদী একটি কথা বলেছিলেন যেটা মিডিয়া আসেনি। খুব স্পষ্ট করে মোদী বলেছেন যে এই যে আপনি যেভাবে একটা কথা বলেন আবার কাজ করেন, তো আপনার কথা এবং কাজের এই অমিলের কারণে পৃথিবীতে আপনাকে অনেকে আজ অবিশ্বাস করছে। আপনাকে এই যে বিশ্বাস করতে না পারা, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। এর মধ্য দিয়ে কিন্তু মোদী খুব ক্লিয়ার করে দিয়েছে। কারণ অনেকেই বলেন যে এই যে ট্রাম্প যে বলছেন মোদী তার খুব কাছের, ভারত আক্রান্ত হলে সে ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশের ব্যাপারে মোদী যেটা বলবে সেভাবেই কাজ হবে। আবার এই ট্রাম্পকে কতটা বিশ্বাস করা যায়, এটা নিয়েও কিন্তু আলাপ হচ্ছে। অর্থাৎ ট্রাম্প আজকে বিশ্বাসের সংকটে ভুগছে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে বিশাল বহর নিয়ে চায়নায় যাচ্ছেন, সেটা আসলে বাংলাদেশের জন্য কতটা মঙ্গল বয়ে আনবে, কিংবা বিশ্ব রাজনীতির প্রেক্ষিতে বাংলাদেশকে কতটা ঝুঁকির মুখে ফেলবে। কারণ বাংলাদেশ এই মুহূর্তে আমেরিকার সাথে গোপন বাণিজ্য চুক্তি করেছে, আমেরিকাকে অনেক কিছু দিয়েছে। তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং আমেরিকার ইমপ্লান্ট। তো আমেরিকার সাথে একদিকে সম্পর্ক রাখবেন, আবার চায়নার কোলে উঠবেন, এটা আমেরিকা কিভাবে নেবে? এবং আমি বারবার বলেছি যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি কিন্তু তার যে যতগুলো অ্যাসাইনমেন্ট, তার মধ্যে একটা হলো বাংলাদেশে চীনের প্রভাব কমানো। ঠিক এই মুহূর্তে তারেক রহমান যখন চীনে যাবেন বলে তোড়জোড় চলছে, তখন আমরা দেখতে পাচ্ছি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এই রাজশাহী যে কালাই রুটি আর হাঁসের মাংস খাচ্ছে। অনেকেই হাসতে হাসতে প্রশ্ন করেছে, ওনাকে কি আমেরিকা বাংলাদেশে কালাই রুটি আর হাঁসের মাংস খেতে পাঠাইছে? এই যে চীনের সাথে এত দহরম মহরম, হোয়াট ইজ হিজ রোল? তারা কি করছে? তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসছে। প্লাস চায়না, আমি বলেছি যে চায়নার থেকে কত কি আদায় করতে পারবে তারেক রহমান। চায়না তো এর আগে 2016 সালে এসে যে $45 বিলিয়ন বাংলাদেশ ইনভেস্ট করবে, তারা এখন তো $6 বিলিয়ন করছে। তো চায়না বাংলাদেশের ব্যাপারে যতটা গর্জে ততটা বর্ষে না। বরং তা আমার মনে হয় যে তারেক রহমান যেহেতু মার্কিন বলয়ের দিকে ঝুঁকে আছে এবং মার্কিন বলয়ের সাথে তার অনেক সম্পর্ক, আমেরিকা যা চাচ্ছে দিয়ে দিচ্ছে, ঠিক একই সাথে আবার চায়নার কোলে উঠতে যাচ্ছে, এটা আবার তাকে কোনো বিপদে না ফেলে। কারণ আমরা আগেও বলেছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমরা দেখেছিলাম যে আমেরিকার বিরোধিতা করেছে, এবং এমন সময় তিনি রাশিয়া সফরে গিয়েছিলেন যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয় বা হয়েছে। তার এই সফরটা কিন্তু আমেরিকা ভালোভাবে নেয়নি, এবং পরিণতিতে তাকে সরিয়ে শুধু মানে ঠেলে দেয় হয়নি, তাকে রীতিমতো জেলে পুরে রাখা হয়েছে। এবং সে তার এত বিপুল জনপ্রিয়তা থাকতেও তাকে আজকে জেলে পচতে হচ্ছে। সো এই অবস্থায় তারেক রহমানের চীন সফরটা কি খুব গুরুত্বপূর্ণ ছিল কিনা, যাবার পরে তিনি কত কিছু আদায় করতে পারবেন, তার টিমে যারা যাচ্ছে তাদের মধ্যে নেগোশিয়েট করবার মতো কতজন আছে? তারেক রহমান যে চীন সফরে যাওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিল, ভারত সফরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ ভারত তাকে সফরের জন্য কোনো তারিখ দেয়নি। ডক্টর খলিল একাধিকবার চেষ্টা করার পরেও কোনো তারিখ না পেয়ে তখন তারেকের সরকার একদম মরিয়া হয়ে গেছে যে চীন দিয়ে তার বিদেশ সফর শুরু হোক। এবং আমরা জানি যে এই কিছুদিন আগেও 3 জন মন্ত্রী, ডেপুটি স্পিকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু চীন সফর করেছে। এই সফরটা, এই তারেক রহমান সরকারের সফরটার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তো এখন দেখা যাক এই সফর ভবিষ্যতে কি বয়ে আনে তারেক রহমান সরকারের জন্য, সংকট নাকি সম্ভাবনা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত বাংলাদেশ দুদেশের সীমান্ত উত্তেজনা, এর প্রশমন হবে কি করে? ভারত বাংলাদেশ এই দুটি প্রতিবেশী রাষ্ট্র, হাজার হাজার বছর থেকে দুটি দেশ এক দেশ ছিল। পরবর্তীতে 1947 সালে দুটি দেশ স্বাধীন হয়ে একটি পাকিস্তানের অংশ হয়, আরেকটি বৃহত্তর ভারত। তারপর 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশ নামে আরেকটি নতুন দেশের সৃষ্টি হয়। বন্ধুরা, আজ সেই বাংলাদেশ এবং ভারতের ঐতিহাসিক সম্পর্ক, সীমান্ত উত্তেজনা, এর প্রশমন এবং এর রিপারকেশনটা কি হচ্ছে ভারতে
এবং বাংলাদেশে সে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশ এবং ভারত যে দুই প্রতিবেশী রাষ্ট্র, এই প্রতিবেশী রাষ্ট্রের যে লেগাসি, এই লেগাসিটা মূলত তিন ধরনের। প্রথমটা হচ্ছে ভৌগোলিক সৃষ্টি। আপনি যদি দেখেন যে প্রকৃতি এমনভাবে এই দুইটা দেশকে এমনভাবে বেঁধে দিয়েছে যে বাংলার এক পাশে লোনা জল, প্রশান্ত আমাদের বঙ্গোপসাগরের লোনা জল, তিন দিক দিয়ে ভারত ঘিরে রেখেছে এই সুজলা সুফলা শস্য শ্যামলা নদীমাতৃক এই বাংলাদেশকে। আর এক কোনায় বর্মদস্যু, যারা আমাদের জন্মের পূর্ব সময় থেকেই এই যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত আছে। জাতিগত দাঙ্গা, সামরিক হস্তক্ষেপ, গণতন্ত্রের ডিফিসিট, সব কিছু মিলিয়ে একটি বর্মদস্যু, আমাদের দেশে বর্মদস্যু বলে বা বর্মদষ্ট বলে এক ধরনের প্রবাদ আছে। অর্থাৎ খারাপ কিছুর তুলনা করতে হলে বার্মাকে উপমা হিসেবে নিয়ে আসা হয়। তাহলে এখন দেখেন, বঙ্গোপসাগর, আমাদের সুন্দরবন, আমাদের তিন দিক দিয়ে ঘিরে থাকা ভারত, সেভেন সিস্টার্স এবং বার্মা। এই বাংলাদেশের এই সমস্যাটি হচ্ছে ভৌগোলিকের সমস্যা। অর্থাৎ আমাদের সম্পর্ক বলেন আর সমস্যা বলেন, এটি আমরা তৈরি করিনি, ভূগোল এটি তৈরি করে দিয়েছে, প্রকৃতি এটা আমাদেরকে তৈরি করে দিয়েছে। এটাই প্রকৃতি, এটাই নেচার। আমাদের সাথে ভারতের আরও একটি সমস্যা বলেন আর লেগাসি বলেন, সেটা হলো ইতিহাস। ইতিহাসের দিকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, বাংলা নামের যে প্রদেশ, বঙ্গ নামের যে প্রদেশ, তার এক অংশ ভারতে আর এক অংশ বাংলাদেশ। এই দুটি অংশ প্রাগৈতিহাসিক যুগ থেকে ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের অর্থনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে, সমাজনীতিতে, ধর্মতত্ত্বে প্রভূত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যার কারণে ঐতিহাসিক মেলবন্ধনে আপনি যদি দেখেন, এই বাংলা 1905 সালে একবার বঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গ, যার বিরুদ্ধে রবীন্দ্রনাথ সহ তাবৎ বড় বড় বুদ্ধিজীবীরা লেখনী লিখেছেন, কথা বলেছেন। তারা বলেছিলেন, এই বাংলাকে যদি এইভাবে ভাগ করা হয়, ইতিহাসের কোনো বাঁকে গিয়ে সেই দুইটা ভাগ দুইটা দেশ হয়ে যেতে পারে। দার্শনিক চিন্তা চেতনার জন্য রবীন্দ্রনাথকে প্রণাম করি। কারণ এই রবীন্দ্রনাথ তখনই বুঝেছিলেন, বাংলা যদি একবার ভাগ হয়, ওই ভাগের যে, আপনি একটা জিনিস দেখেন, আপনার যদি একটা পাতিল যদি কোনোভাবে ফেটে যায়, কোনো একটা স্বর্ণের জিনিসও যদি ফেটে যায়, এটাকে জোড়া দেওয়া যায়, কিন্তু সময় সময়ে সুযোগ পেলেই জোড়াটা ওই ভাঙা জায়গায় জোড়াটা আবার দুদিকে চলে যায়। ঠিক তেমনি ইতিহাসের ভাঙনটাও এমন। বাংলায় বঙ্গভঙ্গ যে হয়েছিল এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল, কিন্তু কাটা যে দাগটা, এই দাগটা কিন্তু আর মিলায়নি। যার কারণে যখন ভারত পাকিস্তান ভাগ হয়, তখন এই বাংলা এক অংশ পাকিস্তানের অংশ হলো, আর এক অংশ ভারতের অংশ হলো। অথচ বাংলাদেশ এবং ভারতের যে অংশ, এই টোটাল বঙ্গকে মিলালে 54% তখনও মুসলমান ছিল। হিন্দু মুসলমানের যে দেশ যদি হতে হয়, তাহলে বাংলাটাও কিন্তু একটা রাষ্ট্র হতে পারত। মানে সেটা মুসলমান বা হিন্দুর দেশ নয়, অসাম্প্রদায়িক চেতনায় সকল মানুষের একটি বঙ্গ দেশ। সেটি হয়নি, আমরা পাকিস্তানের অংশ হয়েছি। তারপর পাকিস্তানের অনাচার অত্যাচার এর ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে রিভোল্ট করেছি। ভারত সেখানে আমাদের পাশে বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছে, অর্থনৈতিক, সামাজিক যত রকমের সাহায্য, সামরিক সাহায্য, নিজেদের ভূখণ্ড ব্যবহার করার সাহায্য, সব কিছু দিয়ে, অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে, আমাদের যোদ্ধাদেরকে সাথে নিজের সৈনিকদেরকে দিয়ে এই যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে 3 মাসের মধ্যে এই বাংলাদেশ ছেড়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র তৈরি করে দিয়ে গেছে। সুতরাং খেয়াল করে দেখেন, হিস্ট্রিক্যালি ইতিহাসের একটা দায়বদ্ধতা ভারত এবং বাংলাদেশ এই সম্পর্কের মধ্যে রয়েছে। অর্থাৎ কিছু সমস্যা ইতিহাস সৃষ্টি করেছে, আর কিছু সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি। বাংলাদেশ এবং ভারত কিছু কিছু সমস্যা তারা নিজেরা তৈরি করেছে। তাহলে আমি যে কথাটি বলতে চেয়েছি, ভারতের সাথে আমাদের যে বন্ধন, আমাদের যে সম্পর্ক, এর ভিতরে যে সমস্যাগুলো আছে, তার কতক অংশ ভৌগোলিকের সৃষ্টি, আর একটা অংশ ইতিহাসের সৃষ্টি, আর কিছু সৃষ্টি করেছি আমরা নিজে। কেমন? 1971 সালে যে দেশ অকাতরে আমাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই দেশ আবার তার সংবিধান বদলাইয়া
ভারতমুখিতার থেকে পাকিস্তানমুখী হয়ে গেল। অর্থাৎ ওই অন্ধকার টানেলের দিকে মুখ করে মৌলবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী আবার আজান দিতে শুরু করলো এবং এই পাকিস্তানি তথ্য আবার নিয়ে আসলো। আমরা ৭১-এ মানুষ ছিলাম, তার আগেও মানুষ ছিলাম। ওই ৭১-এর ৭৫-এর পরে এসে আমরা নতুন করে আবার পাকি মানব হওয়ার চেষ্টা আমরা চালালাম। এই কারণে বলছি যে এই দ্বিবিধ কারণে যে আমরা কিছু কিছু সমস্যার সৃষ্টি করেছি। তারপরে ভারত পারাক্কাতে বাদ দিল। বাদ দেওয়ার ফলে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা তীব্র ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে দেখেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আমরা যখন ছোটবেলায় স্কুলে যাই আমাদেরকে বলা হয়েছে বাংলাদেশ নদীমাতৃক দেশ। তার মানে হচ্ছে নদী হচ্ছে দেশের মা। কারণ অন্ন, বস্ত্র, বাসস্থান, আমাদের যে এই তিনটি বিষয়, এই তিনটি বিষয়কে এই নদী এফেক্ট করে। নদীর ভাঙনে আমার বাসস্থান ভেঙে যায়, নদীর পানি না থাকলে আমার মাছে ভাতে বাঙালি হয় না, নদীর পানি না থাকলে আমার ডালে ভাতে বাঙালিও হয় না, নদীর পানি না থাকলে আমার শস্য উৎপাদন হয় না। যেই কারণে এই নদীর সাথে আমার জীবিকার সম্পর্ক, নদীর সাথে আমার জীবনের সম্পর্ক, নদীর সাথে আমার বাসস্থানের সম্পর্ক। সেই নদী বাংলাদেশ নদীমাতৃক দেশ। আর এই ৫৪টি নদী এসছে ভারত থেকে। এই ভারতের ৫৪টি নদী আমার দেশের অব্দি প্রবাহিত হয়েছে। উজানের দেশ ভারত, বাটির দেশ বাংলাদেশ। যার কারণে ভারতের পানির উপরে বাংলাদেশের নির্ভরতা অনেক। দিন যত যাচ্ছে ভারতের অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে এবং পানিকে বহুমাত্রিক মিঠা পানির ব্যবহারের যে কৌশল সেটাও তারা আবিষ্কার করছে। ফলে বাংলাদেশ কিন্তু প্রতিনিয়ত একটা প্রেশারের মধ্যে পড়ছে। এই সমস্যাগুলো কিন্তু প্রকৃতি সৃষ্টি করেনি, এগুলো আমরা মানুষ সৃষ্টি করেছি। এখন খেয়াল করে দেখেন, এই ত্রিবিধ সমস্যার কারণে ভারতের সাথে ডিল করা সবসময় কিন্তু অত সহজ ব্যাপার না। তারপরও বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে, তারেক রহমান যখন ক্ষমতায় আসে, ভারত কিন্তু প্রথম দিকে তার খুব উদার চিন্তা চেতনা নিয়ে তারেক রহমানের সাথে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছে। কিন্তু দিন যত যাচ্ছে ভারতের সেই ইচ্ছা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। কেন হয়ে আসছে দেখেন, আপনি যদি প্রাচীন ভারতবর্ষে বড় বড় রাজাদের কথা বলেন, তারা তাদের সন্তানদের জন্য পণ্ডিত ভাড়া করত, পণ্ডিত রাখত। কেউ সংস্কৃত পড়াতেন, কেউ আরবি পড়াতেন, কেউ পার্সি পড়াতেন। যেই পণ্ডিত পার্সি পড়ান তিনি আরবি পড়াতেন না, যেই পণ্ডিত সংস্কৃত পড়ান তিনি পার্সি পড়াতেন না। কারণ যার যার এক একটা গণ্ডি ছিল। ঠিক তেমনি দেখে বোঝা যেত কোন পণ্ডিতের পাণ্ডিত্য কোন দিকে। তারেক রহমান ক্ষমতায় আসার পর যেই সব লোককে তার চারপাশে ঠাঁই দিয়েছে তাদের বেশিরভাগে ভারত বিরোধী। যেমন গতকাল আমি আমার আলোচনায় বলছিলাম যে ডক্টর জাহিদ, যিনি এই তারেক রহমানের বিশেষ উপদেষ্টা, সেই তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরত এসছেন ইমিগ্রেশন জটিলতার কারণে বা রাগ করে। এখন এই জাহিদ কিন্তু গত 5 বছর যদি আপনি জাহিদের ফেসবুক স্ট্যাটাস চেক করে দেখেন, আপনি বুঝবেন সে একটা কট্টর ভারত বিরোধী। এই কট্টর ভারত বিরোধী যখন তারেক জিয়ার উপদেষ্টা হয়ে যায়, তারেক রহমান সাহেবের উপদেষ্টা হয়ে যায়, তখন আমাদের মানে বুঝতে এটা বাকি থাকে না, ভারতের এটা বুঝতে বাকি থাকে না যে উনি কোন পণ্ডিত রাখে কোন ভাষা তিনি শিখতে চাচ্ছেন। তিনি কি সংস্কৃত শিখবেন, তিনি কি ভারত প্রেম শিখবেন, না ভারত বিদ্বেষ শিখবেন? তিনি ভারতের সাথে কাজ চালানো প্রকল্প শিখবেন, নাকি ভারতকে কিভাবে ডাবানো যায় সেটা শিখবেন? সেই জন্য ভারত আস্তে আস্তে মানে তাদের হাল ছেড়ে দিয়েছে। ভারত এখন বুঝেছে যে এই তারেক জিয়ার যুগে কিছু হবে না। আগেও হয়নি, আগেও 10টা কষ্ট এসছে। অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়া তাদের শাসনামলে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সময় তারেক জিয়া এবং জামাত ইসলামী সরকার যখন 4 দল নিয়েছিল, তখন এই অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়ারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাকিস্তানের মাধ্যমে অস্ত্র এনে এই দেশের উপর দিয়ে ভারতের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদেরকে সরবরাহ করত। এইটা ধারাবাহিকতাটা বন্ধ হয়ে গেছিল যখন শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল তখন। এখন তারেক রহমান যখন ক্ষমতায় এসছে, সেই জঙ্গিদেরকে জেলখানা থেকে আবার ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই চোরাচালানের রাস্তাটি এখন আরো পাকাপোক্ত হয়েছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসে, পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশে আসতে একটি লাল পাসপোর্ট হইলে আর ভিসাও লাগে না। এবং পাকিস্তান থেকে যে জাহাজ আসে, আগে 2 ফোল্ডারে তাদেরকে চেক করা হতো, এখন সেই চেকটাও করা হয় না। তাহলে ভারত বুঝছে যে তার শত্রুর সাথে ভারতের
শত্রু যারা, তাদের সাথে যখন দহরম মহরম মাখামাখি, তখনও ভারতকে কষাস হতেই হবে। এখন বিষয়টা হচ্ছে, ভারত যে স্ট্র্যাটেজিটা নিয়েছে যে কলকাতা দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ দিয়ে পুশ ইন করছে, পুশ ব্যাক করছে, অর্থাৎ বাংলাদেশের যেই সব নাগরিক ভারতে আছে বলে ভারত মনে করে তাদেরকে পুশ ব্যাক করা হচ্ছে। বিষয়টা হচ্ছে, দেখেন, পৃথিবীতে এই রকম সীমারেখা আর কয়টা দেশের আছে আমি জানি না। এই সীমারেখার 1 মিটারের মধ্যে মানুষ বসবাস করে, এপারে বাংলা ওপারেও বাংলা, কিন্তু এই পারটা ভারত আর ওই পারটা বাংলাদেশ, এই পাশে মুসলিম ওই পাশে হিন্দু। অথচ বাংলাদেশের যে সীমারেখা, এই সীমারেখার সাথে কিন্তু মুর্শিদাবাদ রয়েছে, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান কিন্তু এখনো ভারতে বসবাস করে। একক রাষ্ট্র হিসেবে সবচেয়ে বেশি মুসলমানের দেশ যদি আমি বলতে যাই, তাহলে ইন্দোনেশিয়ার পর সেটা হচ্ছে ভারত। ইন্দোনেশিয়াতে 24 কোটি মুসলমান বসবাস করে। কেউ কেউ বলেন ভারতে 24 কোটিরও বেশি মুসলমান বসবাস করে। পৃথিবীর আর কোনো দেশে একক দেশ হিসেবে এত মুসলমান বসবাস করে না। তাহলে আপনি খেয়াল করে দেখেন, ভারত শুধু হিন্দুর দেশ নয়, মুসলমানেরও দেশ। এখন আমাদের দেশ থেকে যে ন্যারেটিভটা তৈরি করা হয়, ভারত বিরোধী যে স্লোগানটা তৈরি করা হয়, এই স্লোগানের রেশ কিন্তু ভারতে গিয়ে পড়ে। আর এই ভারতে গিয়ে পড়লে মুসলমানদের উপরও যে বিচ্ছিন্নভাবে নানান ঘটনা ঘটে না, সেটা কিন্তু বলা যাবে না। এটা ঘটে, বাংলাদেশেও ঘটে, ভারতেও ঘটে। আমরা মানুষ হতে চেয়েছিলাম, আমরা হয়ে গেলাম হিন্দু এবং মুসলমান। অথচ এই দুটা জাতির ইতিহাস এবং ঐতিহ্য হাজার হাজার বছরের। এদের সভ্যতা ছিল, পৃথিবীর মানুষ যখন জঙ্গলে বনে বাদারে বসবাস করত, সেই সময়ে ভারতীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, হরপ্পা এবং মহেঞ্জোদারো যে সভ্যতা, এই সভ্যতায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ও ছিল। তাহলে খেয়াল করে দেখেন যে ভারতের এই ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ, এই দুটি প্রতিবেশীর মধ্যে সৎ সম্পর্ক, ভালো সম্পর্ক থাকছে না কেন? এটাকে আমাদেরকে খুঁজে বের করা দরকার। এখন এই সম্পর্ক ভালো না হওয়ার মূল কারণ হচ্ছে আত্মায়, মনের সমস্যা, আসলে রিয়েলিটি সমস্যা নয়। কারণ ভারত থেকে বাংলাদেশ প্রতি বছর 10 বিলিয়ন ইম্পোর্ট করে, অর্থাৎ ভারত যে 10টি দেশে পৃথিবীতে সবচেয়ে বেশি রপ্তানি করে, বাংলাদেশ তাদের মধ্যে একটি। ভারতীয় মানুষ বিদেশে কাজ করে, এরকম পৃথিবীর 10টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। তার মানে প্রতিবেশী হলেও বাংলাদেশের সাথে কিন্তু ভারতের ট্রেড, কমার্স, ইনভেস্টমেন্ট কিন্তু কম নয়। ভারত কিন্তু অনেক উদারতা বাংলাদেশকে দেখিয়েছে। 1971 সালে স্বাধীনতার পর ইন্দিরা মুজিবের মধ্যে যে সীমান্ত চুক্তি হয়েছে, ভারত কিন্তু সেই চুক্তিটি বহুদিন রেকটিফাই না করতে পারলেও এই মোদী সরকারের আমলে সেটি রেকটিফাই করে হাজার হাজার মানুষের পরিচয় ঠিক করে দিয়েছে। ভারতের সাথে আমাদের যেই সব সমস্যাগুলো ছিল, গঙ্গার পানি চুক্তি, সেটা হয়ে গেছে। মমতার জন্য আমরা তিস্তার পানি চুক্তি করতে পারিনি, কিন্তু এখন মমতা নেই। সরকার যদি, বাংলাদেশের সরকার যদি সৎ হয়, সদিচ্ছা থাকে, ভারতের সাথে যদি প্রতিবেশী সুলভ আচরণ করে, তাহলে সেই চুক্তিটিও সম্ভব। কিন্তু তা না করে সরকার যে সিগন্যালটি ভারতকে দিচ্ছে, যে কট্টর ভারত বিরোধীরা তারেক জিয়ার উপদেষ্টা হচ্ছে, ফলে ভারতের কাছে একটা ব্যাড সিগন্যাল যাচ্ছে। সেই সিগন্যালের কারণেই কিন্তু ভারত তারেক জিয়ার সাথে সেই রকম সম্পর্ক তৈরি করবে কি করবে না, সেটা একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। আর প্রতিনিয়ত বাংলাদেশ থেকে যে ভারতে শত শত মানুষ প্রতি বছর যায় কাজ করতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি, সীমান্ত থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 8 থেকে 10 কিলোমিটার। আমার গ্রামও আমি দেখেছি 1, 2, 3টি নয়, আরও বেশি পরিবারের মানুষও এই ভারতে যায়, এবং অন্তত 2-3টা পরিবার আছে যারা ভারতে বসবাসও করে। তো তাহলে আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশ এবং ভারত ট্রেডিশনালি দুইটা প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ যদি ভারতের অখণ্ডতা রক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয় এবং ভারতকে অস্থিতিশীল করার জন্য চায়না এবং পাকিস্তানের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের গুটি হিসেবে ব্যবহার না হয়, তাহলে ভারত কিন্তু বাংলাদেশকে ব্ল্যাঙ্ক চেক দেবে যে তোমাকে আমরা পুশব্যাকও করব না, তোমাকে অশান্তিও দেব না। কিন্তু ভারত সেই নিশ্চয়তাটি পাচ্ছে না। এখন বাংলাদেশকে এটা কনফার্ম করতে হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যেইভাবে আমাদের ভূখণ্ড ব্যবহার করে ভারতে হামলা চালানো যায় নাই, আমাদের ভূখণ্ড ব্যবহার করে ভারতে অস্ত্র ঢুকানো যায় নাই, আমাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের তেহরিকে তালেবানকে ট্রেনিং দেওয়া যায় নাই,
এটা যদি বাংলাদেশ কনফার্ম করতে পারে, বাংলাদেশে কোন সরকার থাকলেও ভারত কিন্তু সেটা চিন্তা করে না। ভারত চিন্তা করে কাজ। ভারত কিন্তু সরকার দেখে না, কর্ম দেখে। এখন আওয়ামী লীগের সাথে ভারতের ঐতিহাসিক একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটার ভিত্তি আওয়ামী লীগ বলে নয়, এই সম্পর্কটার ভিত্তি হচ্ছে প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বা বঙ্গবন্ধু যখন ছিলেন, ভারতের এই 7টা স্টেট নিরাপদ ছিল এবং ভারতে কোনো ধরনের চোরাকারবারির অস্ত্র যায়নি এবং বাংলাদেশ কখনো ভারতের সীমারেখার ওপারে গিয়ে যুদ্ধ অবস্থা তৈরি করার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। এই ব্যবস্থাটা যদি, এই নিশ্চয়তাটা যদি তারেক জিয়া দিত, ভারত তাদের সাথেও ভালো ব্যবহার করত। কিন্তু তারেক জিয়া তো সেটা দিবেন না, সেটা সম্ভব না। এবং ভারতকে সেটা বুঝতে হবে যে তারেক জিয়া যেসব পণ্ডিত রাখে তার চারপাশে, তারা হলো কট্টর ভারত বিরোধী। ভারতকে কিভাবে কত রকমে বিপদে পালানো যায়, কিভাবে অস্থিতিশীল করা যায়, তারা নামাজ পড়ে মোনাজাত করে, সেখানেও ভারতের জন্য বদদোয়া করে। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন ভারতের সাথে এই তারেক রহমানের সরকারের সম্পর্ক কখনো কোনো দিনই সুসম্পর্ক হওয়া সম্ভব না। তাই ভারত যে পুশ ব্যাক করছে, এটাতে দুইটা দেশের জন্য আরও অস্থিতিশীলতা বাড়তেছে এবং ভারত এটা ইচ্ছাকৃতভাবে বুঝে শুনেই করছে। কেননা বাংলাদেশ যখন ভারত বিরোধী হবে, তখন ভারতও বাংলাদেশ বিরোধিতা দিন দিন বাড়বে। এবারের মমতার হেরে যাওয়ার একটি কারণ অনুসন্ধান করে দেখবেন যে ভারতের মানুষের মধ্যে ধারণা হয়েছে বর্তমানে বাংলাদেশে যেই শক্তি ক্ষমতায় আছে তারা ভারত বিরোধী শক্তি এবং এই ভারত বিরোধী শক্তির সাথে মমতার একটা সম্পর্ক বা একটা কানেকশন আছে, সুতরাং মমতাকে আর রাখা যাবে না। তার মানে ভারতের মানুষের মধ্যে যে রিপারকেশনটা হয়েছে সেটাই কিন্তু মমতাকে এবারে পরাজিত করেছে আর মোদিকে জয়লাভ করতে সাহায্য করেছে। তাই আসুন এই দুইটা দেশের শান্তিপ্রিয় মানুষ, যুদ্ধবিরোধী মানুষ, ভাতৃপ্রতিম মানুষ, বাংলাকে ভালোবাসে, বাংলা সাহিত্যকে, ইতিহাসকে, ঐতিহ্যকে ভালোবাসে, এদের সম্মিলিতভাবে আমরা এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করে দুটি প্রতিবেশী শান্তিতে বসবাস করার পথ অন্বেষণ করি। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আরও বলার ছিল, কিন্তু ভিডিওর আকার বড় হয়ে যাবে বলে আজকে এখানে শেষ করলাম। আরেকটি ভিডিও করার আশা রইল।